আমরা রিফ্র্যাকশনের ব্যাপারে কিছু আইডিয়া আমাদের আইজিসিসি থেকেই আছে, কিছু না ভালোই আইডিয়া আছে। এখন রিফ্র্যাকশনের যে ডেফিনিশন আমি যদি বলি রাখি, নোটসে যে ডপলার ইফেক্ট দেওয়া আছে সেটা আমি শেষে পড়াবো, শেষে, কারণ এটা নতুন সিলেবাসে নাই, এটা আমার হচ্ছে এক্সট্রা পড়ানো। নতুন সিলেবাসে নাই মানে হচ্ছে এএসএনএল, কিন্তু A2 তে আমার ডপলার ইফেক্টের ইউজ হবে, তার মানে আমি এই জন্য এএসএ ডপলার ইফেক্টটা সহ পড়াবো। আচ্ছা, এএসএ না দিয়ে আবার A2 তে দেওয়ার মানেটা কি? আপনি যখন পাস্ট পেপার পড়বেন তখন তো ডপলার ইফেক্ট থাকবে। তো একটা কোশ্চেন আছে ডপলার ইফেক্টের কোশ্চেন বুঝবে কিনা, বা না দেখি ওই ডপলার ইফেক্টের পার্ট দিয়ে পুরোটা বাদ দিয়ে দিলেন তা তো হবে না, কারণ শুধু ডপলার ইফেক্টের ফুল কোশ্চেন হয়নি, এর সাথে রিফ্র্যাকশন বাকিগুলো, এই জন্য আসলে এটা বাদ দিয়েও দেওয়া যায় না। দ্যাটস ওয়াই মনে করো হচ্ছে আমি এটা বইয়ে দিব, এবং এটার পড়াতে গেলে ভালো মতো পড়াতে গেলে মনে করো যে 1.5-2 ঘন্টার একটা লেকচার দরকার। আমরা সব শেষ করে পরে বুক করব না। আচ্ছা, ফার্স্ট রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা কি আসলে? রিফ্র্যাকশনে আমরা যদি তোমার হচ্ছে ডেফিনিশন দেখি, চেঞ্জ অফ ডিরেকশন অফ আ ওয়েভ। যারা আপনাকে রেকর্ডিং এর পারমিশন দেওয়া আছে, তো আমরা যদি রিফ্র্যাকশনের ডেফিনিশন দেখি, এই যে বাবা ফোনটা দেখে না, থাকে না তো, আমার জীবনটা অশান্তিতে ভরিয়ে ফেলেছে ফোনটা। এটা কি বের ফোন না, ওই যে নোকিয়া গুলা। কারণ আমি যে হারে মনে করো যে সোশ্যাল হওয়া দেখাচ্ছে, এই সোশ্যাল বিহেভিয়ার দেখাতে আপনি আমাদের সাথে আনসোশ্যাল হয়ে যাচ্ছেন, মানে তার কোনো খবরই নেই। মানে বিষয়টা হচ্ছে এরকম, খাবার টেবিলে বসে গার্লফ্রেন্ডে বলছে মনে করে চাই মিসি, অথচ বাবা পাশে বসে আছে, মানে এই খবর নাই। গার্লফ্রেন্ডের সাথে মনে করা হচ্ছে তোমার হচ্ছে সম্পর্ক ঠিক রাখার জন্য বাবার সাথে যে মনে করা হচ্ছে দুষ্ট, মানে ইয়ে, তার কোনো খবর নাই। আচ্ছা, রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের আমরা ডেফিনিশনটা যদি বলি, এভাবে বলতে পারি, রিফ্র্যাকশন ইজ দ্য চেঞ্জ ইন ডিরেকশন অফ আ ওয়েভ when its speed changes, বা বলতে পারি when it travels from one medium to another medium। তো বিষয়টা হচ্ছে এরকম, one medium থেকে another medium-এ গেলেই স্পিড চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই মনে করেন রিফ্র্যাকশন হয়। আর এটা ওয়াটার এর ক্ষেত্রে, ওয়াটার ওয়েভের ক্ষেত্রে চেঞ্জ ইন মিডিয়ামটা হচ্ছে মূলত আপনি কম্পেয়ার করবেন চেঞ্জ ইন ডেপথের সাথে। ওয়াটার ওয়েভের ক্ষেত্রে চেঞ্জ ইন মিডিয়ামটা কম্পেয়ার করবেন কিসের সাথে? চেঞ্জ ইন ডেপথের সাথে। আচ্ছা, এবার আসেন আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে তোমার, তুমি যদি মনে করো যদি এখানে ওয়াটার ওয়েভের কনসেপ্ট নাই, তারপরেও মনে রাখার জন্য আমরা যখন রিপল টাইম দিয়ে রিফ্লেকশন রিফ্র্যাকশন এরকম করে দেখেছিলাম, তো আমরা যদি ধরো প্রথমে একটা ইয়ে দিয়ে দেখি, যে মানে রে ডায়াগ্রাম দিয়ে দেখি, রে ডায়াগ্রাম দিয়ে আমরা দেখি, তাহলে সেটা রিপল টাইমকে আমরা কেমন দেখবো? রিপল টাইমকে আমরা দেখবো সেটা হচ্ছে, তো আরেকটা বিষয় মনে রাখবেন, মিডিয়াম চেঞ্জ হলো, স্পিডও চেঞ্জ হলো, বাট রিফ্র্যাকশন, তারপরে রিফ্র্যাকশন হবে না। কখন? যদি নরমালি ইনসিডেন্ট হয়, মানে কি বাউন্ডারি যদি পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হয় তখন কি হয় না, ডিরেকশন চেঞ্জ হয় না। এর এক্সপ্লেনেশন আজকে দিব কেন চেঞ্জ হয়, মানে ও লেভেলসে দিয়েছিলাম, হয়তো মনে নাই আপনাদের। কারণ আপনারা এত ব্রিলিয়েন্ট না যে ও লেভেলগুলো মনে রাখবেন। আমি তো পড়ি ও লেভেলগুলো তো যখন মানে খালি ও লেভেলের কথা মনে আছে এটা বেশি। আর অবশ্যই মায়ানমার থেকে রিংটোনের পরামর্শ নিয়ে না, দুনিয়ার সব খ্যাত মার্কার রিংটোন মনে করে তোমার সাজেস্ট করবে। আমাকে চেঞ্জ করতে হবে স্যার। আপনি আগে যে রিংটোন ছিল এখনো আছে, চেঞ্জ করে ফেলছি, সেদিন দেখলাম না। না না কেমন জানি আও
Samsung is shit. খুব খারাপ লাগছে। অন্ত এবার কি? নোটের মধ্যেই আছে। মেয়েদের 20% এই সমস্যা হচ্ছে। February 15, 16. আমি সব জায়গায় ফেল করবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফেল, ম্যাথে টিউটোরিয়াল পাস করতে পারি, এর মনে তো কথা নেই। সারাক্ষণ করি না। আপনাদের ফোনেই কথা বলে যাবে, টেক্সটই করতে হবে সারাক্ষণ, মানুষের রিপ্লাই দিতে দিতে ওর দিন শেষ। হ্যাঁ, মানে না কেউই বেল না, নাচো যাওয়ার জন্য বলতেছে। এইটাই সমস্যা, বিকজ আপনি বেশি মেল দেন। বুঝতে পারছেন? You are easy. আপনি একটা সময় রাখেন, মেক yourself very much difficult to get through, এটা মনে রাখেন। তাইলে দেখবেন যে মনে করছে পাবলিক মানে দামটা তখন কেমনে দেয়। আপনি যত মহান লোকই হন না কেন, বাট আপনি যদি ইজিলি অ্যাক্সেসিবল হন, তাহলে আপনার মনে করেন হচ্ছে দাম কম থাকবে। লাইফ স্পিডকে সি তে রিপ্রেজেন্ট করা হয়। ভাব নেওয়া শিখেছেন? ভাব নেওয়াটা মানে হচ্ছে অহংকার করা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সোসাইটি এরকম, আপনি যদি মনে করেন হচ্ছে খুব ইজিলি খুব পোলাইট থাকেন, খুব নরম থাকেন, তাহলে দেখবেন যে মনে করছে সবার ইয়েতে অনেক তাড়াতাড়ি ঝাঁপিয়ে এটা অপেক্ষা করবেন। কেন জানেন? আপনার অ্যাকশনসটা আমাদের ফিল করে, আগে ফিল করা হবে, অ্যাকশনসটাকে ফিল করা হবে, তাইলে মানুষ ইভ্যালুয়েট করতে পারবে।
What is refraction? Notes it as a change in direction of change in direction of wave when its speed changes. V speed, Velocity. V1 হচ্ছে ফার্স্ট মিডিয়াম, V2 হচ্ছে সেকেন্ড মিডিয়াম স্পিড আর কি। Sir, V2 এর এখানে C2 দেন নাই কেন? বুঝি নাই? মানে C তো হলো ফার্স্ট V1 এ দিছেন তো সেকেন্ড মানে V1 equals to C ধরেছি এই কারণে যে ভ্যাকুয়ামে আর এয়ারে লাইট স্পিড সেম ধরা হয়। এই জন্য। হ্যাঁ কিন্তু লাইট স্পিড C এটা কনস্ট্যান্ট, সেটা ভ্যাকুয়ামে কনস্ট্যান্ট 3 × 10⁻⁷ তো এয়ারে অলমোস্ট সেম। দ্যাটস ওয়াই আমরা এটাকে C ধরতে পারি এয়ারেরটা। দ্যাটস ওয়াই, কিন্তু আদার কোনো মিডিয়ামে লাইট স্পিডকে C বলা যাবে না। কারণ C টা কনস্ট্যান্ট 3 × 10⁻⁷ লাইট স্পিড আমরা কনস্ট্যান্ট বলি। স্যার মেয়েতে কি কোনো পসিবিলিটিস আছে অ্যাসেসমেন্টে? তুমি কালকে বেঁচে থাকবে তার কোনো পসিবিলিটি আছে? স্যার গতকাল তো আরেকটা ভেরিয়েন্ট আসছে ক্যান্সার নামের, আসবে এরকম তো কি হয়েছে? কিন্তু হলো তুমি যে করোনায় মারা যাবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি তো বাসা থেকে যদি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারো, আল্লাহ না করুক, মানে যে কোনো সময়ই তো মৃত্যু হতে পারে, তাইলে এগুলো সব বাদ, আর স্ট্রেস নিয়ে লাভ নেই। তুমি, আমি তো জানি যে আমি নামাজ পড়েন রেগুলার, ঠিক আছে, নামাজ পড়েন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যখন রাস্তায় যখন বের হবে, বাসা থেকে বের হবে বা বাসায় যখন থাকে সবসময় শোনো, তোমার একমাত্র সেফটি হচ্ছে মনে করেন হচ্ছে আয়াতুল কুরসি। আমি যখন রাস্তায় বের হই, বাসা থেকে বের হই, আমার ছেলেকে নিয়ে বের হই, আমি মনে করি আয়াতুল কুরসি পড়ে বের। অনেক মানুষ এইটা দেন ওইটা করেন, এত টেনশন করার কিছু। পরীক্ষা অ্যাসেসমেন্ট হবে কিনা সেটা রেজিস্ট্রেশনের আগে এডএক্সেল এর থেকে যতক্ষণ পর্যন্ত মনে করা হচ্ছে কোনো ধরনের ইয়ে না আসে, তবে অ্যাসেসমেন্ট না হওয়ার পসিবিলিটি আছে অনেক বেশি, বিকজ গতবারই কেমব্রিজ ডিক্লেয়ার করেছে তারা অ্যাসেসমেন্ট নেবে না। এখন ব্যাপারটা হচ্ছে সিচুয়েশন যদি অনেক বেশি খারাপ হয় সেটা ইস্যু আলাদা। অনেক বেশি খারাপ হলে তো পুরো এডুকেশন সিস্টেমই বন্ধ হয়ে থাকতে পারে 6 মাস 1 বছর, হতে পারে না? তো কিন্তু এডিক্সেল কি রেজিস্ট্রেশন আগে বলবে না পরে বলবে? এক্স্যাক্টলি, এখন মনে করা হচ্ছে যদি আগে না বলে থাকে তাইলে মনে করা হচ্ছে অ্যাসেসমেন্ট না হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, পরীক্ষা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। কারণ অনেক মানুষ আছে যারা অ্যাসেসমেন্ট হবে দেখে রেজিস্ট্রেশন করে নাই, আর অনেক ছাগল আছে যারা অ্যাসেসমেন্ট হবে দেখে রেজিস্ট্রেশন সবগুলো একবারে করেছে। আপনি ছাড়া এরকম আরো অনেক আছে যারা ছাগল না, আরো নিচের পর্যায়ে পড়ে। অফিসের কারে ফেললেন এই কথাটা। কি করছে কি করছে? এখন তোমরা প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। আর একটা বিষয় মনে রেখো, গতবার যারা এএসএ অ্যাসেসমেন্ট নিয়েছে তাদের সবগুলোর এই টুতে অবস্থা খারাপ, বুঝাই যায় সবগুলা। এবং আপনাদের মধ্যে যারা ও লেভেল অ্যাসেসমেন্ট নিয়ে আসছে তাদেরও অবস্থা খারাপ, কারণ তারা বুঝেই না আসলে পরীক্ষার জন্য প্রিপারেশন কেমন নিতে হবে। এই জন্য দোয়া করবেন যে অ্যাসেসমেন্ট, কারণ কি এই রেজাল্ট ছিল না, আমার 16 বছর পার হয়ে যেতেছিল। তো 16 বছর হলে পরীক্ষা দিয়ে দিতে হবে। স্যার 18 এর আগে তো হাই স্কুল শেষ করতে হবে, না তো কে বলেছে তোমার এই কথা? স্যার কিছুই তো দেখা যায় না। অনেক প্রবলেম হয় বাহিরে দেশে। কে বলেছে তোমার, আমাকে বলো। স্যার দেখছি নিজের চোখে। ইউএসএ তে পড়াশোনাই করে না, পড়াশোনা। তারপরে হচ্ছে তোমার ফিনল্যান্ডে সরকারিভাবে আইন করা আছে যে 7 বছরের আগে কোনো বাচ্চা স্কুলে দেওয়া যাবে না।
তারপরে এই কোন জায়গায় জানি ফিনল্যান্ডে 7 বছরের আগে কোনো বাচ্চা Class স্কুলে 8 যাবে। পর্যন্ত যে কোনো বাচ্চা class 7 বছর পর স্কুলে যাবে তার হাই স্কুল শেষ হবে কয় বছরে বলো? So ওদের হয়তো এডুকেশন সিস্টেম ডিফারেন্ট আছে, যেমন বাংলাদেশে তো নার্সারি আছে, প্লে গ্রুপ আছে, কত এগুলো তো ভাষাও আছে। হ্যাঁ এগুলা দিয়ে তো অনেক বছর চলে যায়। তো বাইরের দেশে তো সব শুধু একটা নামই কিন্ডারগার্টেন, তারপর কিন্ডারগার্টেনের পরে ক্লাস 1 ক্লাস 2। কিন্ডারগার্টেন তো স্কুল না, এটা জাস্ট খেলাধুলার জায়গা, বাচ্চারা ইউজ টু করে। আর আমাদের তো ওইখানেও কম্পিটিশন হয়। হ্যাঁ, তো বাংলাদেশে যে ওই প্রথমেই যে 3-4 বছর ওয়েস্ট করে দিতেছে ওদিকে, এটা তো ঠিক না। বাংলাদেশে তোমরা করছো কেন? আমি তো আমার ছেলেকে দিচ্ছি না। কোন ক্লাসে ভর্তি করাবেন ফার্স্টে? ডিরেক্টলি 1 এ আমি যেরকম ভর্তি হয়েছি। আর দেখি না ডিরেক্টলি 1 এ ভর্তি হওয়ার যোগ্যতা না থাকলে পড়াশোনা করা যাবে না। আমার মা আমাকে পড়িয়েছেন, আমি ডিরেক্টলি 1 এ ভর্তি হয়েছি না। আমি 13,000 বাচ্চার মধ্যে ফার্স্ট হয়েছি, ফার্স্ট টাইম 1 অ্যাডমিশন নিয়েছি। তো আমি হয়তো 3.5 বছর স্কুলে ভর্তি হয়েছি। আগে ভর্তি করে কি লাভ হয়েছে? আগে ভর্তি করে আগে রেসপন্সিবিলিটি মাথায় আসছে। আরো 2-2.5 বছর পরে ভর্তি হলে মানে ইউনিভার্সিটি 2.5 বছর পরে শেষ হতো, স্কুল 2.5 বছর পরে শেষ হতো, আর একটু রিল্যাক্স থাকতে পারতাম। শুধু শুধু বাচ্চাদের চাইল্ডহুড নষ্ট করার কোনো দরকার নেই। ফালতু একটা কনসেপ্ট মানে হচ্ছে আগে ভর্তি করে মনে করছে আগে বয়স চুরি করা সব আমাদের দেশেই হয়। বয়স চুরি করে 2 বছর চাকরি বেশি করো, বয়স চুরি করলে মনে হয় যে 2 বছর বেশি বাঁচবে। হোয়াট ইজ যে তুমি যে ইয়াদ দিয়েছো স্যার এইজ কোনটা জানি, মানে কোন এজে পরে জানি আর জব নেওয়া যায় না পিডিতে? লাইফ ইজ 32 কেন 32 পরে না তো, আমি তো পরে বাড়িতে। কেন মানে আমাদের ইয়ে আর কি চাকরি বাকরি অ্যাপ্লাই করা, সরকারি চাকরি আর কি। সরকারি তো। আই হেট দ্যাট ওইটার ভিতরে ক্লাস ও খারাপ বলে না আচ্ছা এবার দেখেন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে রিফ্র্যাকশন তখনই হবে যদি ওয়েভটা বাউন্ডারিতে 2টা মিডিয়ামের বাউন্ডারিতে পারপেন্ডিকুলারলি না হয়ে অন্য যে কোনো অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়। এখানে কি আছে? বাউন্ডারিতে পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হয়েছে। সেজন্য কোনো পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হলে কোনো ধরনের রিফ্র্যাকশন হবে না, দো স্পিড কিন্তু চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা যখন রিফ্র্যাকশন ডেফিনিশন আমি পড়েছিলাম তখন এরকম পড়েছিলাম যে চেঞ্জ ইন ডিরেকশন অফ আ ওয়েভ when it strikes the boundary at an angle other than 90 degree, মানে ডেফিনিশনের মধ্যেই ইনক্লুডেড ছিল। নাহলে তো আমার তাহলে কোশ্চেন আর আসবেই না যে তাহলে 90 ডিগ্রি হলে কি হবে, বুঝতে পারছেন? তাহলে এই যে রিফ্র্যাকশন ইজ দ্য চেঞ্জ ইন ডিরেকশন অফ আ ওয়েভ when it enters one other medium, or when it travels from one medium to another, striking the boundary at an angle other than 90 degree, এটাকে তখন আমরা বলছি কি রিফ্র্যাকশন। কেন হয়? ডিউ টু দ্য চেঞ্জ ইন স্পিড। কারণ এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে গেলে ওয়েভ স্পিডের চেঞ্জ হচ্ছে। এখানে আমরা যদি লাইট ওয়েভ যে দেখছি, এর एग्जांपल দেখো, এখানে লাইট ওয়েভের ক্ষেত্রে এয়ার আর গ্লাস বাউন্ডারি, এয়ার এর লাইট স্পিড হচ্ছে মাথায় রাখতে হবে এয়ার এর স্পিড আর ভ্যাকুয়াম স্পিড সেম ধরা হয়। এয়ারকে আমরা অলমোস্ট ভ্যাকুয়ামে ধরে নিই। তাহলে ভ্যাকুয়ামে লাইট স্পিড c একটা কনস্ট্যান্ট, আমরা জানি স্পিড অফ লাইট c কি কনস্ট্যান্ট, c * 10⁻⁻⁻⁻²। এটা কোথায় কনস্ট্যান্ট? ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের মধ্যে এয়ার আমরা সেটা ধরছি। এটা হচ্ছে এয়ার এর মধ্যে v1 মানে স্পিড হচ্ছে কত? c এর সমান 3 * 10⁻⁻²। আর গ্লাসে কিন্তু আমি এটাকে c বলতে পারছি না, কারণ কি কনস্ট্যান্ট না, কারণ এটা তো কনস্ট্যান্ট না। গ্লাসে তো লাইট স্পিডটা কনস্ট্যান্ট হয়ে থাকছে না। c v2 = 2 * 10⁻⁻²। এখানে কথা আছে, এটা কি সব কালার লাইটের জন্য বা সব ইলেকট্রন না, এক এক
কালারের লাইটের, বা আমরা এভাবে বলতে পারি শুধু কালার না বলে আরো ভালো মতো বলি শুধু লাইট কেন, সব ইলেকট্রনিক ওয়েভ গুলোর কথাই আমরা বলি, যে ক্যামেরা এক্স-রে যেগুলো ভিজিবল লাইটের মধ্যেও পড়ে না, ইনফ্রারেড মাইক্রোওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য স্পিডের চেঞ্জ এক এক রকম, এক একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য স্পিডের চেঞ্জ কি এক এক রকম। যার ফ্রিকোয়েন্সি যত হাই তার স্পিডের চেঞ্জ তত বেশি, মনে রাখতে হবে। যার ফ্রিকোয়েন্সি যত হাই স্পিডের চেঞ্জ কি তত বেশি, যার ওয়েভলেন্থ যত কম তার স্পিডের চেঞ্জ তত বেশি। এবার আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে লাইট যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাবে তখন তাদের স্পিডের চেঞ্জ হয়, এবং ওয়েভের স্পিডের একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি v ইকুয়ালস টু কি f ল্যাম্ডা। এখানে মাথায় রাখতে হবে যে f টা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা v is proportional to কি ওয়েভলেন্থ, ঠিক না? v is proportional to ওয়েভলেন্থ। তাহলে কারণ ডপলার ডিফারেন্স মিডিয়াম চেঞ্জ হয়, এখানে মিডিয়াম চেঞ্জ হচ্ছে, যে লাইট যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাবে বা ইলেকট্রনিক ওয়েভ, তখন তাদের চেঞ্জ কি হবে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি না। ঠিক একই রকম ওয়াটার ওয়েভের ক্ষেত্রেও কিন্তু তাদের চেঞ্জ হয় কি ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি না। যেমন তুমি যদি মনে করো যে ওয়াটার ওয়েভের ক্ষেত্রে জিনিসটা এরকম, ধরো এটা হচ্ছে সি বেড, আস্তে 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 ব্যাংকের দিকে আসছে এরকম, এই ক্ষেত্রে ওয়েভগুলো দেখো, তাহলে আস্তে আস্তে চেঞ্জ কি হচ্ছে দেখো, এই পর্যন্ত ডেপথ চেঞ্জ হয় নাই, ওয়েভলেন্থ সেম, কিন্তু আস্তে আস্তে ওয়েভলেন্থ কি হচ্ছে কমে আসছে না, তো স্পিড কমে আসছে। কমে আসবে কি স্পিড, মাথায় রাখতে হবে যে তোমার শ্যালো ওয়াটারে স্পিড কম, শ্যালো ওয়াটারে কি স্পিড কম, আর লাইটের ক্ষেত্রে স্পিড কম কোথায় ডার্ক, মোর ডেন্স মিডিয়াম, আচ্ছা ডেন্স মিডিয়াম, লাইটের ক্ষেত্রে ডেনসিটি বাড়ার সাথে সাথে স্পিড কমে আসবে। আচ্ছা এখন আরেকটা যেটা বলছিলাম যে দেখো এখানে এয়ারে লাইট স্পিড হচ্ছে 3 into 10 to the power মিটার পার সেকেন্ড, গ্লাস হচ্ছে কত 2 into 10 to the মিটার পার সেকেন্ড। যখন লেস দেন থেকে মোর দেন এন্টার করেছে তখন এখানেও কি লেস দেন থেকে মোর দেন এন্টার করেছে, কিন্তু এখানে বেন্ডিং হয়নি, এখানে কি স্পিড চেঞ্জ হয় নাই, অবশ্যই হয়েছে, ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, এখানে স্পিড চেঞ্জ হয়ে থাকে, তাহলে ওয়েভলেন্থ কি হয়েছে চেঞ্জ হয়েছে। এবং মনে রাখবেন যখন স্পিড, যেহেতু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট v is proportional to wavelength, তাহলে যখন স্পিড কমে তখন ওয়েভলেন্থ কি হয় কমে আসে, কমবে। তাহলে দেখো এই যে এখানে যখন ওয়েভ ফ্রন্ট গুলোর মধ্যে স্পেসিং কি বোঝায় ওয়েভলেন্থ, ওয়েভ ফ্রন্ট এখানে যখন মোডেন্স থেকে ইলেকট্রিক থেকে মোডেন্স থেকে গেছে এখানে স্পিড কম, ওয়েভলেন্থ গুলো ওয়েভ ফ্রন্ট গুলো স্কোয়াশ হয়েছে, এটা কি রিপ্রেজেন্ট করছে ওয়েভলেন্থ কম, কমে আসছে। এখানেও খেয়াল করো এই ফিগারটা দেখো, মোডেন্স থেকে যখন লেস ডেন্স থেকে গেছে, সো লেস ডেন্স থেকে মোডেন্স থেকে গেছে, এখানে স্পিড রিডিউস হয়েছে, ভালো করে এখানে ওয়েভ ফ্রন্ট গুলো যা, এখানে ওয়েভ ফ্রন্ট স্কোয়াশ, তাহলে এখানে স্পিড কি কম। এবার আসে বিষয়টা হচ্ছে কেন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলেই রিফ্র্যাকশন হয়, বেন্ডিং হয়, এটা দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, বোর্ডে দেখেন সবাই। আর এখানে পারপেন্ডিকুলারলি হলে কেন হয় না, এই যে ওয়েভ ফ্রন্ট গুলো কথা চিন্তা করো, এগুলো ওয়েভ ফ্রন্টগুলো কাছাকাছি, কিন্তু এখানে তো ইয়ে কম, স্পিড তো কম, কম, ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে ইয়ে হয় না আরেকটু স্পেস হওয়ার কথা না, যদি ইয়ে হয় স্পেস ইয়ে হবে। স্পিড তো রিডিউস হয়েছে, হ্যাঁ স্পিড কমলে ওয়েভলেন্থ তো কমেছে, আর এই ওয়েভ ফ্রন্টের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটাই তো রিপ্রেজেন্ট করা হচ্ছে তোমার হচ্ছে ওয়েভলেন্থ, হ্যাঁ গ্যাপটা রিপ্রেজেন্ট করে কি ওয়েভলেন্থ। আচ্ছা সরি। তাহলে এখানে স্পিড কমলে ওয়েভলেন্থ কমে আসবে না। এবার খেয়াল করো অ্যাঙ্গেলে হলেই কেন রিফ্র্যাকশন হয়, এটা আমরা হাইগেন্স কনস্ট্রাকশন প্লাস ওয়েভ ফ্রন্ট আইডিয়া বুঝি, একটু ভালো করে দেখেন বোর্ডে দেখেন, যখন এইখানে পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হয়েছে একটা ওয়েভ ফ্রন্ট, এই যে খেয়াল করো এই এতটুকু গ্যাপ ছিল, হ্যাঁ যেমন এখানে গেছে পুরো ওয়েভ ফ্রন্ট একবার এন্টার করেছে না, স্লো হয়ে গেছে, এটা যাওয়ার পর এটা তো আসে পুরো স্লো, খেয়াল করো এখানে মজার বিষয়টা খেয়াল করো, এখানে যখন সে আসছে হ্যাঁ তখন এই এন্ড আগে এন্টার করেছে, কিন্তু এর করে নাই, এই পার্টটা এন্টার করা মানে ওয়েভ এই পার্টটা তো আগে স্লো ডাউন করেছে, কিন্তু এই পার্টটা আগে স্লো, তাহলে কি হবে ওইটা এগিয়ে যাবে, এটা স্লো হচ্ছে, খেয়াল করো তাহলে কি হচ্ছে ঘুরে যাচ্ছে, কার্ভ
স্টিং হচ্ছে দ্যাটস ওয়াই অ্যাঙ্গেল হলে ঘুরে যায়। আমরা তারা যখন হাঁটি খেয়াল করে এখানে হাঁটার সময় একদিন এখানে আমরা বাড়িটা খাই, কারণ এই দিকে বাড়িটা খাই, এই পাশটা স্লো হচ্ছে, কারণ আমরা এইভাবে ঘুরে যাই, এভাবে ঘুরে যাই, হ্যাঁ। কারণ আমার তো পুরো বডি একবারে তো, আর আপনি যদি ডিরেক্ট দিয়ে বাড়ি খান তখন তো ডিরেক্ট স্লো হবে, একসাথে তখন কি ঘুরবেন না। না। জিনিসটা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এটা হচ্ছে এক্সপ্লেনেশন কেন অ্যাঙ্গেলে হলেই রিফ্র্যাকশন হয়, পারপেন্ডিকুলারলি হলে কেন হয় না। তখনও তো স্লো ডাউন করছে বা স্পিড চেঞ্জ হচ্ছে, বা মোড়ে থেকে লেন্সে যাচ্ছে তখন স্পিড বাড়ছে, কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে মনে আবার ঠিক একই রকম খেয়াল করে এখানে বের হবে, বের আবার কেন এই যে বিধান নরমালি এরকম আছে, বের হওয়ার সময় এই যে যখন এই পাশ আগে বেড়ে গেছে, এটা যে আগে স্পিড আপ করবে, আগে স্পিড আপ করলে তো এদিকে ঘুরে যাচ্ছে। বুঝতে পেরেছেন জিনিসটা কেন রিফ্র্যাকশনটা হয় অ্যাঙ্গেলে হওয়ার কারণে? আচ্ছা, এবার আমি এই দুটো ফিগার মুছে ফেলি, তার মানে জায়গাটা দরকার, উপরেটা থাকুক। আচ্ছা, এবার আমরা রিফ্লেকশনের ফর্মুলা জানি, n = sin a / sin r, এটা তো হচ্ছে মানবতার মডেলের ফর্মুলা। আরো কয়েকটা ফর্মুলা আমি এখান থেকে দেবো, অনেকগুলা ফর্মুলা এখানে আমরা বলতে পারবো। তোমার ফার্স্ট জিনিসটা বলছি সেটা হচ্ছে তোমার স্নেলস লটা আমরা শিখব, স্নেলস ল। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, আমি একটু আগে একটা কনসেপ্ট বলেছিলাম যে লাইট যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায়, আর লেস ডেন্সিং মোর ডেন্সিং গেলে টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করে, কেন করে যদি মাত্র দেখালাম যে ওয়েভ ফ্রন্ট দিয়ে তাহলে বেন্ড করে যখন বাইরে বের হচ্ছে, স্পিড বাড়ে যখন, আর সোজা কথা মনে রাখবে স্পিড বাড়লে অ্যাওয়ে বেন্ড করে, স্পিড কমলে টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করে। এবং কেন করে ভিজুয়ালাইজেশন করতে ওই যে এবার আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আলাদা আলাদা কালারের লাইটের, এটা ভিজুয়াল লাইটে ধরি, আলাদা কালারের লাইটের ওয়েভলেন্থ কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট, ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট। এখন তারা যখন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়াম যাবেন তখন এক একটা পার্টিকুলার কালারের লাইটের জন্য ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, কিন্তু সব কালার লাইটের কি ফ্রিকোয়েন্সি সেম না? তো সব কালার লাইটের ফ্রিকোয়েন্সি সেম না, ওয়েভলেন্থও সেম না। তো আলাদা আলাদা কালারের লাইটের যদি ওয়েভলেন্থ আলাদা, এয়ারে তাদের স্পিড কি সবারই সেম ছিল, হ্যাঁ,
কিন্তু ওয়েভলেন্থ কি সেম ছিল না, কিন্তু আমাদের স্পিড যে চেঞ্জ হয় এক মিনিট আরেক মিনিট, ধরো বি ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ, ঠিক না? তাহলে এখানে জিনিসটা হচ্ছে কি, তোমার যার ওয়েভলেন্থ যত বেশি সে তত কম রিফ্র্যাক্টেড হয় বা কম বেন্ড করে, কারণ স্পিডের চেঞ্জ তত কম হয়। মানে যত যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার স্পিডের চেঞ্জ তত বেশি হয়। এবার সিম্পলি চিন্তা করেন, আলাদা আলাদা কালারের লাইটের জন্য যদি স্পিডের চেঞ্জ আলাদা হয় তাহলে তাদের বেন্ডিং এর অ্যামাউন্ট কি সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। তাহলে আমি যদি একই ইনসিডেন্ট অ্যাঙ্গেল রাখি দুটো আলাদা কালারের লাইটের জন্য, তাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি সেম থাকবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। তাহলে আমি যখন রিফ্র্যাকশনকে ডিফাইন করব বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে ডিফাইন করব, তাহলে আই সেম থাকার পর আর যেহেতু, খেয়াল করো আমাদের নরমাল একটা ফর্মুলা লিখি, এই ফর্মুলাটা খেয়াল করো, আমরা যখন লিখি n ইকুয়ালস টু কি sin i বাই sin r, ঠিক না? sin i বাই sin r। তাহলে এখানে যদি i আলাদা আলাদা কালারের জন্য i সেমও থাকে, রাখি আমি এক অ্যাঙ্গেল সেম করে, r কি সেম না, না, তাহলে r যদি সেম না হয় তাহলে n এর ভ্যালুটা কি সেম না। জি স্যার, হ্যালো স্যার আপনাকে শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে কথা, আপনার নেটওয়ার্কটা খারাপ দেখাচ্ছে। এটা কি এখন হচ্ছে নাকি আগে থেকে হচ্ছিল? কয়েক মিনিট আগে শুরু হয়েছিল, লাইক বলছিল আবার ঠিক হয়ে যাচ্ছে, এখন আর ঠিক হচ্ছে না। যে আমরা কি বলছি, আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ফর্মুলা লিখেছিলাম কি n sin i বাই sin r। তার মানে কি, একটা জিনিস আমরা দেখি, যদি একই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও থাকে, মানে i সেমও থাকে, কিন্তু আলাদা আলাদা কালারের জন্য আর ডিফারেন্ট, তাহলে r ডিফারেন্ট হলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তার মানে একই মিডিয়ামের জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিফারেন্ট হচ্ছে যখন কালার ডিফারেন্ট হচ্ছে। তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে এই জন্য ডিফাইন করা যায় একটা পার্টিকুলার কালারের, মানে তাহলে আমি বলতে পারি গ্লাসের রেড লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স এত, ব্লু লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স এত। বুঝতে পারছেন? তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিফাইন করা হয় কিসের রেসপেক্ট, কোন জন্য? একটা পার্টিকুলার কালারের জন্য, এবার কালারের জন্য বা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটের জন্য। এবার আরেকটা বিষয়, ভিজুয়াল লাইট ছাড়া 3M ওয়েভে, হ্যাঁ এই জন্য আমরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমরা ভিজুয়াল লাইট দিয়ে বুঝলে বলবো হচ্ছে একটা পার্টিকুলার কালারের জন্য। আচ্ছা, যেহেতু আমরা লাইট বলছি, লাইট বলা মানে আসলে ভিজুয়াল লাইটে রেফার করছি, কিন্তু ইলেকট্রনিক ওয়েভস বাকিগুলো রিফ্লেক্টেড হয়। এবার আরেকটা বিষয় আসে, এয়ার থেকে গ্লাসে গেলে বেন্ডিং যেমন হবে, ওয়াটার থেকে গ্লাসে গেলে কি বেন্ডিং সেম হবে? না। না, কারণ কি, ডিপেন্ড কত বেশি বেন্ড করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে দুইটার মধ্যে স্পিডের ডিফারেন্স। এখন এটা যদি গ্লাস এয়ার না হয় ওয়াটার হতো, ওয়াটারে গ্লাস হত, ওয়াটারে লাইট স্পিড হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, 2.5, আর এটা হচ্ছে 2, তাহলে স্পিডের চেঞ্জ হলো 0.5 ইনটু 10 টু 8 মিটার পার সেকেন্ড। আর এয়ার থেকে গ্লাসে গেলে কত, 1 ইনটু 10 টু 8 মিটার পার সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে ওয়াটার থেকে গ্লাসে গেলে স্পিডের চেঞ্জটা কম, কারণ কি ডেনসিটি ডিফারেন্স কম, সো স্পিডের চেঞ্জ যেহেতু কম, বেন্ডিং এর পরিমাণও কি হবে, কম হবে। তাহলে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাওয়ার সময়, মানে কোন মিডিয়াম থেকে যাচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। তাহলে এই জন্য স্নেল কি বলছেন, যদি মিডিয়াম দুইটা ফিক্স থাকে, তাহলে এখানে এয়ার আর গ্লাস, ফর আ ফিক্সড পেয়ার অফ মিডিয়াম, যদি মিডিয়াম দুটো ফিক্স থাকে এবং যদি লাইটের ওয়েভলেন্থটা ফিক্স থাকে, মানে কালারটা ফিক্স থাকে ফর আ পার্টিকুলার কালার অফ লাইট, তখন আপনি খেয়াল করবেন, আপনি ধরেন আই ভ্যারি করালে আর ভ্যারি হবে না। যেমন এখানে আমি এখানে প্রথমে নরমালি রে 1 এর জন্য একই সবগুলো একই কালার ধরেন, আমি এখানে দেখানোর ডিফারেন্ট কালার ইউজ করেছি। রে 1টা দেখো, ধরো এটা 45 ডিগ্রি, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 যেটা, এটার জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ধরো अराउंड 30 ডিগ্রি, বা 28 ডিগ্রি। এবার আমরা কি করলাম, অ্যাঙ্গেল একবার কমালাম, I2 যেটা রে 2 এর জন্য কমিয়ে ধরে এটা হয়েছে, মনে করো সাপোজ মনে করো হচ্ছে 30 ডিগ্রি, তখন মনে করো এটা কমে ধরো 20 ডিগ্রি 80 ডিগ্রি হলো। এরপর আবার তুমি আবার বাড়িয়ে দেখলাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ানোর পর তোমার হচ্ছে এটার জন্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন নতুন যে R3 পেয়েছে। যাই করি না কেন, যদি আমার মিডিয়াম দুটো ফিক্স থাকে আর কালার অফ লাইট ফিক্স থাকে, তাহলে আমি কি দেখবো, আমি দেখবো যে
sin i1 ডিভাইড বাই sin r1 এর যা রেশিও সেটা ইকুয়ালস টু কি হবে sin i2 ডিভাইড বাই sin r2 এর রেশিও সমান ইভেন যেটা হচ্ছে তোমার sin i3 আর sin r3 এদের রেশিওটা কি সব সেম এটা কি আমি বলছি কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবং কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স For a particular color. রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে মিডিয়ামের Medium. তাহলে এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কার এয়ারের না গ্লাসের গ্লাস Glasses. যে মিডিয়ামে রিফ্র্যাকশন হলো সেই গ্লাসে। এন্টার করেছে তো গ্লাসে হ্যাঁ। তাহলে এখানে বা আমরা বলতে পারি যে ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্ট মানে এয়ারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বুঝতে পারছেন জিনিসটা তাহলে আমরা স্নেলস লটা কি ফর আ পার্টিকুলার যেটা যেটা যে মিডিয়ামে রিফ্র্যাক্ট হবে সেটা হলো রিফ্র্যাক্ট তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যার মধ্যে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্লিয়ার তাহলে আমরা যে এর কি বলতে পারি যে ফর আ পার্টিকুলার কালার অফ লাইট না ফর আ পার্টিকুলার পেয়ার অফ মিডিয়া বা ফর আ ফিক্সড কালার অফ লাইট অর ফিক্সড পেয়ার অফ মিডিয়া Or not and for a fixed for a fixed color of light and a fixed pair of media the ratio of the sine of angle of incidence to the sine of angle of refraction is a constant which is called the refractive index of the second medium with respect to the first clear বুঝতে পেরেছেন স্যার দেওয়া আছে নোটে দেওয়া আছে আমি লিখে দিয়েছি এবার আসেন হচ্ছে জিনিসটা কি বুঝতে পেরেছেন ডেফিনিশন নোটস আমি লিখে দিয়েছি এটা সেন্স এবার আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আরেকটা ফর্মুলা ইন্ট্রোডিউস করেছি এবং সেটা কি স্নেলস ল ফর্মুলা কি n ইকুয়াল টু sin a বাই sin r এভারেজ যে এই মিডিয়ামের রেসপেক্টে এত এই মিডিয়ামের রেসপেক্টে এটা যেমন আমরা যদি মনে করি যে এয়ারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ধরি তখন হবে কি 1.5 আবার আমরা যদি ওয়াটারের রেসপেক্টে গ্লাসের ধরি তখন আসবে হচ্ছে তোমার হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসবে 1.5 আসছে না ঝামেলাটা কি দাঁড়ালো বাবা একই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স একই কালারের জন্য এক মানে কার রেসপেক্টে বলছে আলাদা হয়ে যাচ্ছে এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমরা কি করেছি এটা না করে একটা স্ট্যান্ডার্ড রিফ্র্যাক্টিভ ইনডেক্স ধরেছি যে গ্লাসের এত এয়ারের এত এখানে তখন আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বলি সেই রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম সবগুলা আমরা যখন শুধু সিম্পলি রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস 1.5 এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম আচ্ছা স্যার আর এয়ারের যেহেতু এয়ারের মধ্যে লাইট স্পিড ভ্যাকুয়ামের সমান তাহলে এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটাও তোমার হচ্ছে কি ভ্যাকুয়ামের মতো সেটা 1 মানে এয়ার বা মানে ভ্যাকুয়ামে 1 ভ্যাকুয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 1 মানে এর স্পিড কনস্ট্যান্ট এয়ারেরটাও কত ধরা হয়েছে 1 এয়ারেরটাও কত ধরা হয়েছে 1 আর এরপরে আমরা বাকি যেগুলোকে আলাদা বলছি সবগুলোর যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলবো কার রেসপেক্টে ডিরেক্টলি To vacuum. ভ্যাকুয়ামের রেসপেক্ট তখন ফর্মুলা এইভাবে রিঅ্যারেঞ্জ করা যায় এই n sin a sin এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি এইভাবে দেখেন n1 তখন i আর না বললেও চলে কেন জানো কারণ এমন হতে পারে এখান থেকে এখানে যেতে পারে তখন এটা r এটা i তো কোন i আর না বলে আমরা ডাইরেক্টলি জাস্ট মিডিয়াম লিখি n1 sin theta 1 equals to n2 sin theta যেটা ওয়ান হচ্ছে কি ইনসিডেন্ট যেটা তাহলে ইনসিডেন্ট কোন কথা আমি যদি এখান থেকে ধরি এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে n1 ঠিক আছে এর অ্যাঙ্গেলটা হচ্ছে theta 1 আর এটা সেকেন্ড মিডিয়ামটাকে যদি 2 ধরি এটা সেকেন্ড মিডিয়াম ধরলাম তাহলে এটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে n2 এটা তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে theta 2 শেষ আমি যদি উল্টাও ধরি এটাকে ধরি n1 তাহলে এটার জন্য অ্যাঙ্গেল theta 1 হবে এটার n2 হবে এর অ্যাঙ্গেল theta 2 হবে শেষ ক্লিয়ার তাহলে ঝামেলাই হলো না তাহলে এখানে যেটা n1 বাই মানুষ n1 দেওয়া থাকবে না উল্টা কেন ধরবেন উল্টা কেন ধরবো উল্টা না ধরো এখন কোনো একটা লাইট গ্লাস থেকে এয়ারে বের হচ্ছে তাহলে তো নিচেরটা তাহলে আমি 1 কোনটাকে ধরবো ওই আর যেখানে এটা তাহলে আমি এটা কি আর আর থাকছে আই হয়ে যাচ্ছে তো আই আর এর ঝামেলাই আমি না রেখে ডাইরেক্ট থিটা 1 থিটা 2 দিয়ে বলছি তো এখানে এটা ইউজ করা যায় না যে নিচে যেটা এই ফর্মুলা না 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 যে নিচে নরমালটা হ্যাঁ হ্যাঁ এটা যদি আবার মানে গ্লাস থেকে এয়ারে বের হচ্ছে ধর জিনিসটা হচ্ছে এইখানে এটা না এটা ভিতরে সোর্স গ্লাসের ভিতরে source, তখন আপনার কি এটাকে n1 ধরলে এটা থিটা 1 না হ্যাঁ মানে যার সোজা কথা থিটাটা হচ্ছে থিটা 1 n1 মিডিয়ামে আর আমি কোনটাকে 1 কোনটাকে 2 আমার ইচ্ছা আর এর ভ্যালু তো সেম হবে তাই না
সেম তো হবে, কিন্তু ধরো এটা নাই, উপরে তো নাই, মনে করো যে সোর্সটাই এখানে, তখন আপনি অবশ্যই সেম হবে। আচ্ছা এখন কথা আছে, সেম হবে কিনা, যদি এইটা আর এটা প্যারালাল হয় তাহলে না সেম হবে। এখন এখানে বের হচ্ছে, যদি আমি এখানে সোর্সটা থাকে তখন এটা কি আর যদি তুমি এটা অল্টারনেট অ্যাঙ্গেল ধরে এটা কি আর হয়ে যাচ্ছে, তখন আই হয়ে যাচ্ছে। তা আমি যদি আই আর এর ঝামেলা না রাখার জন্য আমি থিটা বলছি একবারে। ডিগ্রিসটা কি সেম থাকবে? হ্যাঁ, তাহলে এখানে দেখেন ফর্মুলাটা হলো n1 sin θ1 = কি n2 sin θ2। তাহলে এটাকে আমি দেখেন যে জিনিসটা এরকম ভালো করে খেয়াল করো। তাহলে আমি এই যে sin θ1 তাহলে n2 ডিভাইড বাই n1 বা এর বলতে পারি, দেখেন আমরা জানি কি sin θ1 sin θ2, রাইট? sin θ1 = কি sin θ2, এটা হচ্ছে কি n2 বাই n1 না? আমি আগে বলছিলাম একটা রিলেশন দেখাচ্ছি, এই তো। এখন তুমি সিম্পলি চিন্তা করো, আমার এই ডায়াগ্রাম অনুযায়ী θ1 টা কি i, θ2 টা কি r, এই যে r, n1 এর ভ্যালু কত 1, n2 টাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস n, sin a বাই sin r = n। বুঝতে পেরেছেন জিনিসটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের তোমার কি গেল, তোমার হচ্ছে ইসের জন্য ফর্মুলা, নতুন ফর্মুলা। আচ্ছা এরপরে ইউজ করব স্যার, হ্যাঁ ইউজ করব কখন কোনটা? কোশ্চেন নিয়ে দেখে বুঝবেন আপনি কোন ফর্মুলা ইউজ করবেন। কখনো আপনাকে sin i বাই sin r বসাতে হতে পারে, কখনো n1 sin θ এটা বসানো লাগতে পারে, কখনো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা বসানো, কখনো স্পিডের ফর্মুলা বসানো। আচ্ছা এবার আরেকটা জিনিস স্যার, এবার এই যে স্পিডের রেশিও দিও, স্পিডের রেশিও দিয়ে বের করা যায়, তখন যে sin a বাই sin r = কি v1 বাই v2, v1 বাই v2। তাহলে আপনি এই ফর্মুলা দিয়ে করতে পারেন। v1 এর মধ্যে কি তুমি পারে মানে যেটা এখানে যে মিডিয়াম, তাহলে এই যে v1 বাই v2 মানে দুটো মিডিয়াম স্পিডের রেশিও দিও, তাহলে এখানে আপনি কি বের করতে পারেন রিফ্র্যাক্টিভ। তো এখানে মাথা রাখবে যে i যারটা নিতে তার v1 মানে তার স্পিড যেটা, তো অনেক সময় এখানে v1 এর c ও লেখা থাকতে পারে, c কখন লেখা থাকবে কনস্ট্যান্ট যখন এই মিডিয়ামটা এয়ার বা ভ্যাকুয়াম, তখন c বাই v ও লেখা থাকতে পারে, এটা আপনাকে বুঝে করতে হবে। আচ্ছা তাহলে স্পিড দিয়ে আপনি করতে পারছেন, এটা এইভাবে করতে এটা দিয়ে করতে পারবেন। কোন ফর্মুলা ইউজ করতে সেটা ডিপেন্ড করবে হচ্ছে রিকোয়ারমেন্ট, কোশ্চেনে কি কি ডেটা দেওয়া আছে সেটার উপর কিভাবে কোশ্চেন নিয়ে করা। এখন এবার আসলে হচ্ছে স্পিড, এবার আমরা আসলে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কথা মনে আছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা আমরা জানি যে লাইট যখন, এটা ধরো গ্লাস, এটা এয়ার, এটা নরমাল, লাইট যখন মোর রেঞ্জ থেকে লেস রেঞ্জে যায় তখন কি করে সে নরমাল থেকে অ্যাওয়ে বেন্ড করে, এবং যদি আমি অ্যাঙ্গেল আরো বাড়াই তখন কি হবে, একটা সময় এই পুরো বাউন্ডারি ঘেঁষে যাচ্ছে। বাউন্ডারি ঘেঁষে যাওয়া মানে কি তোমার এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তখন এটা তো নরমাল না, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়, সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কেই বলা হয় থিটা সি বা শুধু সিও বলবো আমরা, থিটা সি বা শুধু সিও বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এখানে আমরা সিও বলতে পারি অথবা থিটা সিও বলতে পারি। এখানে আমি লিখি যে n = 1 বাই sin c, অথবা আমি লিখি n = 1 বাই sin থিটা সি, মানে থিটা 1 2 এটা আমরা বললে থিটা সিও বলতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে ক্রিটিক্যাল, এখন কথা হচ্ছে এটা আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলছি, আর যদি এর থেকে বেশি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয় তখন কি হবে, আর কোনো রিফ্র্যাকশন হবে না, তখন হবে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তখন রিফ্লেকশন নিয়ম মানবে। আচ্ছা এর আগে ঘটনাটা কি ঘটেছিল, এর আগে কি রিফ্লেকশন হয়নি? হয়েছে, পার্শিয়াল রিফ্লেকশন বা উইক রিফ্লেকশন। মানে যখন এই যে থিটা এটার জন্য যখন রিফ্র্যাক্টেড হয়েছে তখনও উইক রিফ্লেকশন হয়েছিল, মানে পুরোটা রিফ্লেক্টেড হয় না, কিছুটা রিফ্লেক্টেড হয়েছে। গ্লাস থেকে যদি কিছু রিফ্লেক্ট না হতো দেখতেই পেতাম না, তখনও রিফ্লেকশন হয়েছে, বাট এটা কি উইক। যখন এই যে এইটাও যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে তখন রিফ্র্যাকশন তো হয়েছে, তখনও কি হয়েছে উইক রিফ্লেকশন, উইক রিফ্লেকশন হয়েছে কিন্তু স্ট্রং রিফ্র্যাকশন। বাট যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে
তখন আর কোনো রিফ্র্যাকশনই হয়নি, তখন রিফ্লেকশনটা কি হয়েছে পুরো স্ট্রং, মানে টোটালি ইন্টারনালি রিফ্লেক্ট, পুরোটাই রিফ্লেক্টেড হয়েছে। তাই এটা কখন হয় যখন মোর দেন থেকে লেস দেন যায়, যাওয়ার সময় বাউন্ডারি যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে বেশি অ্যাঙ্গেল এসে যায়, যখন মোর দেন থেকে লেস দেন যাবে। তাহলে এটা থেকে ফর্মুলা হচ্ছে কি, তখন তুমি যেখানে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাও, তাহলে n ইকুয়ালস টু কি 1 বাই sin c, অথবা n ইকুয়ালস টু 1 বাই sin থিটা c। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জানলে আপনি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারছেন। এটা আমি এখন এই ফর্মুলা থেকে ডিরাইভ করব, n1 sin থিটা 1 ইকুয়ালস টু n2 sin থিটা 2 থেকে। আচ্ছা, এবার একটা খেয়াল করো, তুমি থিটা c নিচ্ছি, হ্যাঁ, তাহলে এটা আমার জন্য কি, এটা হচ্ছে থিটা c টা হচ্ছে আমার জন্য কি থিটা 1, রাইট? আর রাইট এর এটা কি থিটা 2, তাহলে এটা 1 এটা 2 সেকেন্ড মিডিয়াম। তাহলে আমরা জানি কি n1 sin থিটা 1 ইকুয়ালস টু কি n2 sin থিটা 2। তাহলে n1 মানে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, n1 sin থিটা 1 মানে কি থিটা c ইকুয়ালস টু n2, এর মধ্যে কত, এখানে সিচুয়েশনে 1, ঠিক না? 1 sin থিটা 2, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে sin 90 ভ্যালু কত? 1। তাহলে সেই ক্ষেত্রে দেখেন তো n1 1 বাই sin থিটা c পেয়েছে। এগুলো ডিরেকশনগুলো জানতে হবে, একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ সব জানতে হবে। আচ্ছা, তাহলে স্পিড দিয়ে দেখিয়েছি রিফ্লেক্ট। এবার এখন হচ্ছে আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজ আপনারা আইপিসিসি তে করেছেন না, অপটিক্যাল ফাইবার, এন্ডোস্কোপ, ওগুলোকে এখন নতুন করে পড়ানো লাগবে তোমাদের, না পারবেন? স্যার করে রিভিশন দিয়ে দেন। আবার রিভিশন তো লাগবে। স্যার মনে নেই। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা টার্ম বুঝিয়ে নিয়ে যাই, ডিসপারশন। ডিসপারশন কি? ডিসপারশন হচ্ছে দেখা গেল লাইট যখন প্রিজমের ভিতর দিয়ে যায়, যাওয়ার সময় সেখানে তোমার হচ্ছে কি হয়, লাইট তোমার হচ্ছে সেটা ডিসপার্স মানে কি স্প্লিট করে আলাদা কালারগুলো। এর কারণটা কি? কারণটা হচ্ছে ধরেন এটা একটা প্রিজম, এখানে হোয়াইট লাইট যাচ্ছে, হোয়াইট লাইট যখন এয়ার থেকে গ্লাসে এন্টার করবে তখন সে বের না করলে এইভাবে কন্টিনিউ করতো। আর এটা নরমাল কোনটা, এই যে সারফেস, এটা যে নরমাল, আমরা জানি লেসনেস এর মোডে থেকে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করে, টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করে। লাইটের 7টা কালারের কম্বিনেশন, 7 কালারের, প্রত্যেকটা কালারে যদি ওয়েভলেন্থ আলাদা, প্রত্যেকটা কালারের ওয়েভলেন্থ আলাদা হলে তাতে স্পিডের চেঞ্জটাও কি হবে, ডিফারেন্ট হবে। তার মানে এই গ্লাসের তো রিফ্লেকটিভ ইনডেক্স প্রত্যেকটা কালারের জন্য আলাদা। সবচেয়ে বেশি কার জন্য? ব্লু এর জন্য না ভায়োলেট? ভিজিবল লাইটের মধ্যে যে ভায়োলেট এর সবচেয়ে স্মলেস্ট ওয়েভলেন্থ যে ভায়োলেট, তাহলে ভায়োলেটের জন্য কি সবচেয়ে বেশি? তাহলে এই যে দেখেন ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তাহলে ভায়োলেট, তাহলে সবচেয়ে বেশি বেন্ড কি করবে? ভায়োলেট, ঠিক না? আর সবচেয়ে কম বেন্ড কি করবে? রেড। তাহলে এখানে ভায়োলেট, তারপরে মনে করো হচ্ছে ইন্ডিগো, তারপর হচ্ছে ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, মনে করো এগুলো যদি যায় তাহলে 7টা যদি হয়, তাহলে এখান থেকে যখন, এবার খেয়াল করো, যখন মোডেন্স থেকে লেসডেন্স যাবে তখন তো নরমাল থেকে কি করবে? অ্যাওয়ে বেন্ড। যদি একটার জন্য দেখি তাহলে এখানে এটার জন্য নরমাল, এই যে পার্টিকুলার, তাহলে অ্যাওয়ে বেন্ড করলে এইদিকে আসছে, তাহলে এটা কি ভায়োলেট, ঠিক না? এরকম প্রত্যেকটা আলাদা হয়। তাহলে জিনিসটা কি পাচ্ছেন? তাহলে এখানে সবার নিচে কি ভায়োলেট, যদি আমি স্ক্রিনে ফেলি একটা ব্যান্ড অফ কালারস পাবো, ঠিক না? ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এটাকে আমরা বলি ডিসপারশন। আমরা যে রেইনবো দেখি এটা কিন্তু দুইটা জিনিসের কারণে দেখি। কিসের জন্য জানো? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তারপরে ডিসপারশন। তুমি যেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বেন্ড প্লাস হচ্ছে কি ডিসপারশন। আচ্ছা, আমরা যখন রেইনবো দেখি ইমিডিয়েটলি বৃষ্টির পরপর, রেইনের পরপর দেখি, সেটা কি সূর্যের দিকে তাকালে দেখি না সূর্যের উল্টা দিকে দেখালে দেখি? উল্টা দিকে। উল্টা দিকে। এর কারণটা কি? তাহলে ওই সময় কি এই দেখেন, এই যে ওয়াটার, এটা একটা ওয়াটার ড্রপলেট, হ্যাঁ আছে, এটা হচ্ছে সান। এই দেখেন এরকম যাচ্ছে, হ্যাঁ, যখন এন্টার করবে
তখন লেস দেন থেকে মোর দেন সেন্টার করলে তখন তার কি হবে রিফ্র্যাকশন হবে হোয়াইট লাইট কি একটা কালার সাতটা ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার গুলো যখন মনে করো হচ্ছে এন্টার করবে তখন তারা কি একটা কালার সাথে থাকবে নাকি সাতটা কালার আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে তাহলে এখানে দেখেন যে কালার গুলো আলাদা হয়ে গেল হ্যাঁ রিফ্র্যাক্ট করবে আলাদা হয়ে গেল এরপরে যখন এখানে বের হতে যাবে তখন যাবে বাউন্ডারিতে তারা যেহেতু বের হওয়ার সময় বের হতে যায় তখন কি হবে তখন মনে করো যে তোমার মোর দেন লেস দেন সে যাওয়ার সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হচ্ছে তখন কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই এদিকে আসে সবগুলা রিফ্লেকশন যখন হচ্ছে এখান থেকে আবার মোর দেন বের তখন আমরা যে সেপারেট হয়ে বের হচ্ছে কারণ আমরা দেখছি আমরা এরকম করে আমরা একটা পুরো আর্টের মতো চিন্তা করি বনে কারণ আমরা তো দেখি কি এরকম গোল মনে হয় আকাশটা আমাদের ভিজিবিলিটি তাহলে মনে হবে কি এই সাতটা কালার এরকম করে আলাদা হয়ে এরকম একটা আর্ট করে আছে রেইনবো দেখছি তাহলে ফার্স্ট রিফ্লেকশন এবং কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই দুইটার কারণে হচ্ছে আমরা এই রেইনবোটা দেখি মানে এখানে সেটা ডিসপারশন হচ্ছে আবার কি টিআইআর হচ্ছে তো ডিসপারশন তো আগে হতো হ্যাঁ ডিসপারশন তো মিডিয়ামে এন্টার করলেই হবে নরমাল এর থেকে গ্লাসের মধ্যে যখন দেয় তখন তো ডিসপারশন হওয়ার কথা তখন হয় না। অনেক মানে এটা হচ্ছে জিনিসটা এরকম দেখো তুমি যদি এটাকে এই জায়গা থেকে দেখতে তখন কি আপনি কালারগুলো খুব আলাদা স্প্লিট করতে পারতেন না আমাদের গ্লাসের মধ্যে তোমার কাছে আর ইউজুয়ালি পারপেন্ডিকুলারলি যাচ্ছে বেশিরভাগ আমরা লাইট রে আসে মনে করে দেখি না আমরা যখন এই জায়গায় করতেছি মানে অথবা যে কোনো একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে মানে আমরা নরমাল এ টু গ্লাস থেকে দেখতেছি অথবা মানে গ্লাস টু এ তখন হচ্ছে আমাদের ডিসপারশন দেখার কথা না তুমি এত কাছ থেকে দেখো যে আলাদা করতে এই পারছো। এইটার মধ্যে সাইডে যখন এইখানে আমি বলছি যখন তুমি এখানে এত তুমি নিশ্চয়ই এটাকে মনে করছে কয়েক মানে 50 কিলোমিটার দূর থেকে দেখছো না 50 কিলোমিটার দূর পর্যন্ত যাবে মানে এটা ইন্টেন্সিটি কম যদি যাবে তো লাগে অ্যাবজর্বের মিডিয়ামে কিন্তু যদি অনেক দূর থেকে দেখতাম তাহলে আমাদের আর অনেক বড় স্কোর তখন মনে হতো যে আসলে আলাদাই মনে হতো আর আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করি আরেকটা বিষয় এক্সপেরিমেন্ট গুলো করি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা পার্টিকুলার কালারের লাইটের জন্য না আমি তো একটা মনোক্রোমেটিক লাইট ইউজ করেই করছি না আমি তো ভিজিবল লাইট আমরা রে বক্স যে নেই রে বক্সে কি করি একটা কালার লাইট দিই বা লেজার যে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট নিয়ে কাজ করে কারণ আলাদা কালার নিলে তো তারা যখন হয়ে যাবে যখন থিন রে দরকার তাহলে অ্যাঙ্গেলগুলো মেজারমেন্ট ঠিক আসে কারণ আমি রে বক্স এই জন্য নিচ্ছি কারণ তুমি তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কে ডিফাইন করছো এক একটা কালারের জন্য ওই মিডিয়ামে প্রত্যেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো প্রত্যেকটা কালারের জন্যই আলাদা কারণ ইনভেস্টিগেট করার জন্য কি সব কালার নিয়ে করতে যেকোনো একটা পার্টিকুলার কালারের জন্য করতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্লিয়ার এই জন্য আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা ইনভেস্টিগেশন আমরা দেখি একটা ইনভেস্টিগেশন আমি আপনাদেরকে দেখি বলি যে আপনারা কিভাবে মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারেন একটা কালারের জন্য আচ্ছা আমি এরকম একটা সার্কুলার গ্লাস পাওয়া যায় হ্যাঁ এবং এখানে অ্যাঙ্গেলের মেজারমেন্ট গুলো থাকে ধরো 0 এর অ্যাঙ্গেল দেওয়া থাকে চারপাশে তখন আমরা যে কাজটা করি একটা রে বক্স থেকে খেয়াল করেন স্যার আমরা যদি এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে যাই কি করতে হবে ও লেভেলও বলেছে কিভাবে বের করতে হয় আই ভ্যারি করাতে হবে মানে আই আর আর জন্য সাইন এ সাইন আর দিয়ে করা যাবে কিন্তু আমরা এখন ও লেভেলে নাই এ লেভেলে আছি তো আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে কাজ করব না আমরা কি করব এরকম আই ভ্যারি করাবো প্রত্যেকটা অ্যাঙ্গেলের করেসপন্ডিং কি নিব আর নিব তারপরে আমরা গ্রাফিক্যাল মেথডে যাব গ্রাফিক্যাল মেথড এখানে sin i এখানে কি sin r তার গ্রেডিয়েন্ট নিয়ে আমরা বের করব গ্রেডিয়েন্টটা কি দিবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখন এখানে বিষয়টা হচ্ছে এটা সহজে মাপার জন্য একটা এরকম একটা পাওয়া যায় তোমাদের গ্লাস পাওয়া যায় যেটা মনে করো পুরো সার্কুলার এবং এখানে তো একটা ফেস আছে এখানে অ্যাঙ্গেলের মেজারমেন্ট আছে মেজারমেন্ট থাকলে যে জিনিসটা হবে তুমি এখান থেকে একটা রে বক্স বা লেজার থেকে লাইন ইনসিডেন্ট করাবে যাতে এই সেন্টার বরাবর পড়ে খেয়াল করো কি বরাবর আসে সেন্টার বরাবর না তা তো ওই পয়েন্টে চেঞ্জ হয়ে গেল কোনটা ডেনসিটি জীবনেও না আপনি যে জিওমেট্রিতে দুর্বল সেটা এখন প্রমাণ হয়ে গেল দেখেন সেটা হচ্ছে বাবা একটা সার্কেলের সেন্টার থেকে যে কোনো জায়গায় আছে পারপেন্ডিকুলার সার্কেলের সেন্টারে বরাবর ইনসিডেন্ট করা মানে কি সার্কেল থেকে সার্কামফারেন্স নরমাল তাহলে সেটা নরমাল ইনসিডেন্ট হবে তার বেন্ড করবে না হবে এরকম স্ট্রেট যাবে তাহলে আপনি এখানে যে অ্যাঙ্গেলটা মেজার করবেন অ্যাঙ্গেলটা কি আসবে আর তারপরে আমার সবচেয়ে মজার বিষয় যে এখানে বের হবে এখান থেকে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা পাবেন এই যে এই অ্যাঙ্গেলটা আপনি কি পেয়ে যাবেন আর এখানে তো আবার কি হবে
বেন্ড আর এখানে সেকেন্ড ফেজে করছে না, তাহলে আপনি আই বাই আর এবং আই ভ্যারি করেন আর মাপেন সাইন এ সাইন আর করেন। Science experimental নাম কি? ফাইন এই তোমার ইনভেস্টিগেটিং রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা ডিটারমাইনিং রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস বা কোনো মিডিয়ামে। ওকে, আবার আরেকটা কাজ করা যেতে পারে, যদি তুমি অ্যাঙ্গেল মাপার জন্য এমনি করো সেমি সার্কুলার ব্লক নিয়ে করতে পারো, যেমন সেমি সার্কুলার ব্লক, তখন এটা মেক শিওর করতে হয় যাতে করে ঠিক সেন্টার ইনসিডেন্ট হয়, কারণ কি যাতে করে এখান থেকে বের হওয়ার সময় এখানে আর কি না হয়, আর ফার্দার রিফ্র্যাকশন না হয় সেকেন্ড বার, বুঝতে পেরেছেন? তখন এই লাইটের রেড পয়েন্টগুলোকে যে পিন দিয়ে আমরা পজিশন করে তবে ইয়ে টেনে বা হচ্ছে পেন্সিল লাইন টেনে অ্যাঙ্গেলগুলো পরে মেজার করতে পারি, প্রথমে আউটলাইন করে নিতে হয় গ্লাসটার পজিশনটা। ওকে, আর এটা হলে তো কিছু কোনো কিছু দরকার নেই, মেজার করতে পারছেন। তাহলে এই হচ্ছে আমাদের রিফ্র্যাকশন টোটাল। আমি আর টোটাল এটা রিফ্র্যাকশন বললাম, ইউজ অপটিক্যাল ফাইবারস এন্ডোস্কোপ পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু বলে দেই, যেহেতু রাফিসা বলে পরে আবার মন খারাপ করতে পারে। দেখেন আমি একটা পার্ট দেখাই, তোমার হচ্ছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য যেটা হয়, আমার স্যার এটা মুখস্থ, এটা লাগবে না। তুমি না একটু আগে বললে অপটিক্যাল ফাইবারের মধ্যে এটা যেটা খুব ন্যারো তোমার একটা স্ট্র্যান্ড থাকে, যেটা তোমার ভিতরেরটা একটা গ্লাসের মতো প্লাস ফ্লেক্সিবল গ্লাস আর কি, আর এটা কোরটা হচ্ছে কি যেটা আমরা ইনার কোর, এটা হচ্ছে একটা গ্লাস, এটার বাইরে আরেকটা গ্লাসের লেয়ার থাকে যেটা আমরা বলি ক্ল্যাডিং। কি বলছি? ক্ল্যাডিং বা আউটার ক্ল্যাডিং, এরকম। হ্যাঁ, তো এটা অনেক ন্যারো হওয়ার কারণে, মনে রাখতে এটা অনেক ন্যারো হওয়ার কারণে যখন লাইট এখানে এন্টার করে, এখানে কোনো যখন বের হওয়ার সময় দেখো এটা যখন এই বাউন্ডারিতে স্ট্রাইক করবে, এটা কি মোডেস টু লেসনেস না, এটা হচ্ছে ভিতরটা হচ্ছে মোডেস আর বাইরেরটা হচ্ছে লেসনেস। তাহলে মোডেস টু লেসনেস বাউন্ডারিতে এটা ন্যারো হওয়ার কারণে অলওয়েজ স্ট্রাইক করে কিসে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার অ্যাঙ্গেল। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার অ্যাঙ্গেল ইনসিডেন্ট হলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এরকম করে তারপরে একটা সময় আউটার এন্ড যে বের হয়ে যাবে, রিপিটেড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে ভিতরে। তো এটা কেন ইউজ করার সুবিধাটা কি? ইলেকট্রিক্যাল সিগন্যালের জায়গায় এটা সুবিধা কারণ কি এখানে হচ্ছে সিগন্যালটা তোমার হচ্ছে দেখা হচ্ছে মানে স্ট্রেংথ কমবে না, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো বারবার অ্যামপ্লিফিকেশন দরকার পড়ে, তারপরে স্পিড ও ফাস্টার বেশি ইনফরমেশন পাঠানো যাচ্ছে, লাইভ হিসেবে পাঠানো হচ্ছে, আর লিক হয় না এখান থেকে। এটা একটা সেফ ইলেকট্রিক সিগন্যাল হলে তোমার হচ্ছে লিক হওয়ার একটা পসিবিলিটি থাকে। ক্লিয়ার? আর এন্ডোস্কোপে কি হয়? দুইটা অপটিক্যাল ফাইবার, ওই এন্ডোস্কোপি যখন করানো হয় দুইটা অপটিক্যাল ফাইবার পাশাপাশি, একটা দিয়ে তোমার হচ্ছে পেটের ভিতরে লাইট সোর্স থেকে লাইট, আর ভিতরে তো আলো নাই, ভিতরে তো অন্ধকার, তো একটা স্ট্র্যান্ড দিয়ে লাইট ভিতরে যাচ্ছে, সেটা যে তোমার হচ্ছে লেন্স আছে অবজেক্টিভ লেন্স দিয়ে সেটাকে টার্গেট পজিশনে পাঠায়, সেটা রিফ্লেক্টেড হয়ে যখন আরেকটা অপটিক্যাল ফাইবার দিয়ে বাইরে বের হয়ে যখন আপনাদের আইপিস দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখেন ম্যাগনিফাইড ভার্সন। ওকে, তাহলে একটা বড় পার্ট আমাদের শেষ, আর একটা ওয়েভের আরেকটা পার্ট আছে পোলারাইজেশন। সবাই নেক্সট দিন আসলে ইনশাআল্লাহ পোলারাইজেশন নেক্সট ক্লাসে করিয়ে দিব। আপনারা নোট এবং বই